দুঃখী ভবে কেউ কারো নয় দুঃখে দুঃখী আল্লাহ বলো আল্লাহ বলো মনে রে পাখি একবার মওলা বলো মনে রে পাখি ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী আল্লাহ বলো মনে রে পাখি একবার মওলা বলো মনে রে পাখি আল্লাহ বলো মনে রে পাখি একবার মওলা বলো মনে রে পাখি। অসাধারণ একটা গান শুনছিলাম, আর এই গানের কথা সুরে বলে দিচ্ছে এই সৃষ্টিকার। সেই গল্পে আসবো, বাট তার আগে আমি দর্শকদের আমন্ত্রণ জানিয়ে আসছি, তারপর আপনাদের সাথে আলাপচারিতা করব। দর্শক বুঝতেই পারছেন, শুরু হয়ে গেছে তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ার। সাথে তো আছি আমি শারভিন জেবিন। আর দর্শক, আমার আজকের পর্বের অতিথি চারজন, সেটিও আপনারা এক ঝলক দেখেই ফেলেছেন। আমার পাশেই বসে আছেন সঙ্গীত পরিচালক এবং চলচ্চিত্র নির্মাতা ইমন সাহা, আমার সামনেই আছেন চিত্রনায়িকা নীলাঞ্জনা নীলা, তার পাশেই আছেন সঙ্গীত শিল্পী সুমন রায়, এবং তার পাশেই আছেন আরেক সঙ্গীত শিল্পী বর্ষা আঁচল। গানের সাথে কিন্তু অলরেডি আয়োজন শুরু হয়ে গেছে। তারপর আমি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি আর কি আপনাদেরকে সকলকেই স্বাগত আজকের কালার্স 24 এর এই আয়োজনে। আমি শুরুতে একটা বিষয় খুব এনজয় করছিলাম, যে গানটা দাদার সৃষ্টি মানে এটা তো লালন সাইজির গান। হ্যাঁ, মানে এই গানটা যে আপনি ডিরেকশন, মানে আপনি যে হাততালি দিয়ে মজা করে গানটা শুনছিলেন, হ্যাঁ মানে এটা আমি খুব মজা করে এনজয় করছিলাম। আবার সেও গান গাইছে, একটু হয় না যে গুরুর সামনে গান গাইছি এমন। তো দাদা আপনাকে অভিনন্দন। না থ্যাংক ইউ। অভিনন্দনটা কেন দিলাম, ছবি রিলিজ হলো আজকে। একদমই তাই, আপনি চলচ্চিত্র নির্মাতা হিসেবেই আত্মপ্রকাশ করেছেন। রাইট। অনুভূতিটা যদি একটু বলেন। খুবই ভালো। এটা আসলে আমার একদম চাইল্ডহুড ড্রিম ছিল, আমি বড় হয়ে কোনো একদিন ফিল্ম ডিরেক্টর হব। আর ফিল্ম ডিরেক্টর হওয়াটা তো খুব সোজা ব্যাপার না, এটা এত কঠিন একটা ক্রাফট। এটা মানে শিখতে বুঝতেও অনেক সময় লেগে যায়। সেই ছোটবেলার স্বপ্ন, সেটা এতদিন পরে যে আজকে প্রেক্ষাগৃহে মুক্তি পেল, সাইলেন্স আ মিউজিক্যাল জার্নি। কারেক্ট। এটা নিয়ে একটু শুনতে চাইবো আপনার কাছে, বাট তার আগে যদি আমি একটু এদিকটাই আসি, মানে আমি সবার কাছেই জানতে চাই আসলে যে নীরবতা পছন্দ নাকি হইচই? আসলে নীরবতার মধ্যে হইচইও আছে, নীরবতাও আছে। নীরবতা আসলে এমন একটি শব্দহীন ভাষা যেটা অনেক না বলা অনেক কিছুই বলে দেয়। এটা আমার সিনেমারও যদি একটা ডায়লগ আমি বললাম, বাট দ্যাট ইজ নামে সূত্র ধরে কিন্তু প্রশ্নটা এসেছে, সাইলেন্স আ মিউজিক্যাল জার্নি। নীলা কি বলবে? নীরবতা এবং নয়েজ একে অপরের পরিপক্ক। একেবারে নীরবতাও নিতে পারি না, আবার অনেক হইচইও নিতে পারি না। মানে সিচুয়েশন বুঝে যখন যেটা এনজয় করা যায়। অনেকক্ষণ নয়েজ নিলে তখন নীরবতা প্রয়োজন হয়, আর অনেকক্ষণ নীরবতা থাকলে তখন হইচইয়ের প্রয়োজন হয়। আপনারা দুজন কি বলবেন? আমার কাছে নীরবতাটা সবার আগে, হইচইয়ের প্রয়োজন আছে, তবে সবার আগে নীরবতা। আর বর্ষার কি মত এই জায়গাটাতে? আমার আসলে দুইটাই খুব পছন্দ, মানে আসলে সময় বুঝে যখন যেটা আমার প্রয়োজন ওটা আমার তখন লাগবে। লং জার্নিতে আমরা কিন্তু সবাই গান শুনি, তাই না? রাইট। তো আমি যদি একটু আগে আপনাদের কাছে আসি, ওনাদের কাছ থেকে একটু যদি শুনি যে মানে লং জার্নিতে গিয়ে প্লেলিস্টে কার গান শুনতে ইচ্ছে করে প্রথমে? হতে পারে রোমান্টিক, হতে পারে স্যাড। আমি ইউটিউব মিউজিকে গিয়ে লং জার্নির প্লেলিস্ট খুঁজে ওখান থেকে প্লে করে দিব, একটা পর একটা বাজবে। শর্টকাট। দাদা কি বলবে, নায়িকা কি শর্টকাট করে সবকিছুতে? কাজের ব্যাপারে তো খুব ডিটেল কাজ করে, হ্যাঁ উত্তর দেওয়ার ব্যাপারে মনে একটু শর্টকাট খুঁজছে। তো মানে আমি জানতে চাইছি কি ধরনের গান আসলে লিস্টে থাকে লং জার্নিতে? আমার সবসময় ব্যান্ডের গান বেশি থাকে। ব্যান্ডের গান? হ্যাঁ, আমার বেশিরভাগ সময় দেখা যায় একটু গ্লোবাল সংগুলোই বেশি শোনা হয়। বিলি আইলিশ আমার ফেভারিট সিঙ্গার, তার গানগুলো দেখা যায় একটু বেশি শোনা হয়। সুমন কি বলবো এই জায়গাতে? আমার সব ধরনের গানই শোনা হয়। আমি প্রথমত ফোক মিউজিক করি, মানে ফোক গান করি। আমি এটা বলতে চাচ্ছিলাম যে ফোক গানটা সবার আগে আমার আসে।
ফোক গান সবার আগে আসে। এর বাইরেও মোটামুটি সব গানই আমার শোনা হয়, যেমন অরিজিৎ সিং, ওনার গান আমার খুবই পছন্দ, খুবই ফেভারিট উনি আচ্ছা আমার। দাদা এই জায়গাটাতে কি বলবেন? আমাকে আপনার অনেক গানই আমাদের সবার পছন্দ, কিন্তু আপনি আসলে লং জার্নিতে প্লেলিস্টে কি ধরনের গান রাখেন? ওয়েদারটা আমাকে খুব ইনফ্লুয়েন্স করে, টাইমটা। যদি রাত হয় একরকম, দিন হলে একরকম, যদি বৃষ্টি পড়ছে সেটা একরকম। হ্যাঁ, খুব খুব রৌদ্রোজ্জ্বল একটা সুন্দর দিন বা সকাল। হ্যাঁ, আমি যেহেতু খুব বেশি টাইম ইউএসএতে থাকি, হ্যাঁ, আচ্ছা। সো ওখানে তো লং ড্রাইভ মানে বিশাল লং ড্রাইভ, লাইক 200 মাইল 300 মাইল ধরে চালাচ্ছি। সো ওখানকার রাস্তাটাও তো অন্যরকম থাকে, হ্যাঁ নিরিবিলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই নিরিবিলি। এমন যাচ্ছে যে শত শত মাইল ড্রাইভ করে যাচ্ছে, আশেপাশে কিচ্ছু নেই, জাস্ট ধুধু মাঠ আর মাঠ, এরকমও আছে। তো আমার ওই নাইট টাইমটা একরকম, নাইট টাইমটাতে আমি খুব একটু জ্যাজ টাইপের কিছু খুব পছন্দ করি। সাডে ইজ লাইক ওয়ান অফ মাই ভেরি ফেভারিট আর্টিস্ট। হ্যাঁ, ব্লুজ কিছুটা পছন্দ করি, ইনস্ট্রুমেন্টাল অনেক শুনি আমি। হ্যাঁ, আর ক্লাসিক্যাল সিম্ফনি অনেক শুনি। আর নিজের কোন গানটা? আমি নিজের গান একদমই শুনি না, আসলেই শুনি না। মানে নিজের তৈরি করা গানগুলো না, আপনি আমি মানে খুব রেয়ার। মানে আমার নিজের একটা গান আউট হয়ে গেছে, এটা যেমনই রেজাল্ট হোক, হিট হয়েছে, মিডিওকার, হোয়াট এভার দ্য রেজাল্ট ইজ, আমি হয়তো একবার দুইবার শুনবো, শুনলেই মনে হয় উফ এই জায়গাটা একটু ঠিক করতে পারতাম। এই প্রেশার। তার মানে প্রেশার থেকে বাঁচতে দাদা নিজের তৈরি করা গান নিজের কাছে দ্বিতীয়বার দেখে না। যাই হোক, প্রত্যেক যে এত আপনার শোনা তৈরি হয়। করা গানগুলো কিন্তু আমাদের ভীষণ ভালো ও লাগে। থ্যাংক ইউ, মাই অনার। নীলার কাছে একটু আসবো। যদি ভুল না করি শ্যামা কাব্যের পর এটিই তো হ্যাঁ, এই শ্যামা সিনেমাটা কাব্যের দিয়ে পর আবার এটাই আসা হলো সিনেমা, বড় হ্যাঁ, পর্দায়, তাই না? তো 1 বছর পর আবারও প্রেক্ষাগৃহে নিজের নতুন সিনেমা, হ্যাঁ, কেমন লাগছে? আই এম সো এক্সাইটেড। এবং প্রতিটা সিনেমায় হচ্ছে কি নিজের কাছে একদম মানে একটা, ওই যে ডিরেক্টর বলে যে নিজে একটা বেবি, তো আমার কাছে এরকম একটা ফিলিং হয় যে এটা আমার একটা চাইল্ড বা এই টাইপের একটা, কেন জানি না, বাট আমার এরকম একটা তার মধ্যে ফিল তো হয়। এই সিনেমার প্রাণ কেন্দ্রই আপনি, তাই না? হ্যাঁ, তো তো সেক্ষেত্রে সেক্ষেত্রে বলতে গেলে অলমোস্ট সব সিনেই ছিলাম। রাইট। এই ছবিটা দিয়ে আপনাদের প্লেব্যাক যাত্রাটা শুরু, হ্যাঁ, কেমন এই যাত্রাটা কেমন লাগলো? খুবই অসাধারণ। এবং মানে এটা তো আসলে প্রকাশ করার মতো না যে শুরু থেকেই এই কাজটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলাম। প্রথমে জানতাম না যে আসলে এরকম কিছু হতে যাচ্ছে। পরে স্যারের কাছ থেকে যখন পুরোটা শুনলাম, যখন বুঝলাম, এমনকি আমি একদিন শুটিংয়ে ছিলাম, দেখেছিলাম, তো সব কিছু মিলে আমি মানে এখন ফাইনালি রিলিজ হচ্ছে সাইলেন্স। আমি প্রথমে ওকে আমি সরি আমি একটু মাঝখানে হ্যাঁ ঢুকে হ্যাঁ, আমি গেলাম। আসতামই, কারণ কাজের সাথে যুক্ত করা হলো কিভাবে এটা তো জানতে হবে। প্রথমে ওর গান আমি আগে শুনেছি, খুব সুন্দর ভাওয়াইয়া গায়। তো আমার যেহেতু এটা ফোক একটা অংশ, ছবির একটা বড় অংশ ফোক ইয়ে আছে, তো সেখানে আমি আমাদের যেটা হয় যে আমরা একটা স্ক্র্যাচ আগে একটা রেকর্ড করি আর কি, একটা ডেমো রেকর্ড করি আর কি। হ্যাঁ, তো ওকে বললাম যে তুমি আসো, একটা ডেমো কয়েকটা গান রেকর্ড করব। হ্যাঁ, তো এসছে, আমি বললাম যে সুমন যদি ভালো হয়ে যায়, যদি দেখি যে আমার ভালো হচ্ছে, হয়তো বা তুমি আশা করো না, এমনও হতে পারে তোমার ভয়েসটা রাখতে পারি, আর যদি দেখি যে না আমার মনোপুত হচ্ছে না, তাহলে আমি অন্য কাউকে দিয়ে রিড আপ করিয়ে নিব। তো ওটা হওয়ার পরে আমার কাছে বললো যে না ঠিকই তো আছে, এটা রিড আপ করার প্রয়োজন হয় নাই। তো তাহলে তো সে তো এক্সামে পাস করেই ফেলেছে। একদম। বর্ষা কি বলবে? বর্ষার কাহিনীটা আরো মজার, ও ফেল করে পাশ করেছে। ও যেমন একজন সরাসরি পাস করেছে, একজন ফেল করে পাস করেছে, দারুণ কম্বিনেশনটা। ফেল করার গল্পটা বলো তুমি। এটা একটু শুনি বর্ষার কাছে। আমার তো আসলে 2টা গান, এখন কোন গানের কথা? প্রথম গানটাই বলো। ফেলের গল্পটাই শুনি না একটু। ফেল আরটিভি থেকে, আমি হচ্ছে জার্নি আরটিভি ইয়াংস্টার সিজন 2 থেকে। আমাকে যেদিন হচ্ছে আউট হয়ে যায় যে রাউন্ডে, সে রাউন্ডে হচ্ছে দাদা বলে, সবার সামনেই বলে যে আমাকে দিয়ে তার ফিল্মে প্লেব্যাক করাবে। তো আমি তো আসলে শুনে ভাবলাম যে সান্ত্বনা হয়তোবা, শান্তনা পুরস্কার। তারপর কিছুদিন পর দাদা আমাকে কল করে যে একটা গান আসো, ভয়েস দিয়ে যাও। তো ভয়েস দিতে যাই, ভয়েস দেওয়ার পর আসলে প্রথম গান হচ্ছে অতে অন্তরাতে আল্লাহ। এই গানটা আমার প্রথম রেকর্ড করা হয়। লিরিক আসলে এত সুন্দর ছিল, আমি
দাদাকে বলতে বলবো, আপনি পরেরটুকু বলেন। আচ্ছা, তোমারটা শেষ করো, বলছি। ওকে, আমি বলছি। তো আমার প্রথম গান, মৌলিক গান হচ্ছে অতে অন্তর আতে আল্লাহ। তো প্রথম গানই হচ্ছে শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার স্যারের লেখা আর স্যারের সুর করা। আমি আসলে এত লাকি যে আমার মৌলিক গানের খাতায় প্রথম যে গানটা, তাদের মতো দুইজনের লেখা এবং সুর করা গান, প্রথমত এটা পেয়েছি, খুবই লাকি মনে হচ্ছে নিজেকে। আর হচ্ছে তার উপর আবার ফিল্মে প্লেব্যাক করা, আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না। ওকে, আমি যদি সিনেমাটার দিকে আসি, সাইলেন্স আ মিউজিক্যাল জার্নি, ছবিটার গল্পটা তো এরকমই যে একটা সাধারণ গ্রামের মেয়ে, সে দেশের জনপ্রিয় একজন গায়িকা হয়ে ওঠে। এই জার্নিটাই হয়তো বা দেখানো হয়েছে সিনেমায়, যদি আমি সরাসরি এখনো দেখার সুযোগ পাইনি, দেখে ফেলবো ইনশাল্লাহ। তো সেই জায়গা থেকেই বলতে চাই যে আপনি সঙ্গীতের মানুষ বলেই কি এমন একটা গল্প নির্বাচন করলেন? হয়তো বা তাই, কারণ আমি এত কাছ থেকে ক্যারেক্টারগুলির সাথে আমি পরিচিত, এবং এই যে আমার এই ছবি, যেহেতু এই ছবির স্ক্রিপ্ট এবং কাহিনীও আমার, আমি যখন ভাবছিলাম ফিল্ম বানাবো কি বানাবো, তো একটা কথা আছে যে সেটাই করো যেটাতে তুমি নিজেকে বেস্ট মোস্ট কমফোর্টেবল মনে করো। তাই বললাম ঠিক আছে, মিউজিক উইল বি মাই জনার, ইট উইল বি মিউজিক। এখন কাহিনী কি হবে, মিউজিকে তো অনেক কিছুই হতে পারে। তো আমার কাছে সবসময় এই ধরনের ক্যারেক্টারগুলি খুব ইন্টারেস্টিং লাগতো এবং খুব ইন্সপায়ার করতো, ভাবাতো। হ্যাঁ, সো একদম উইদাউট এনি ইন্টেনশন, যেহেতু প্রডিউসার, আমি প্রডিউসারের কাছে জবাবদিহি করার কিছু নেই। হ্যাঁ, যেটা ভালো লাগছে সেটাই করছি। হ্যাঁ, সো লিখতে দেখলাম যে আচ্ছা এরকম একটা হয়ে গেল আর কি, সুন্দর একটা গল্প দাঁড়িয়ে গেছে। তারপরে নীলাকে শোনালাম, সাইমনকে শোনালাম, কারণ আমি নিজের প্রতি অতটা কনফিডেন্ট আসলে কেমন হয়েছে। তো সাইমন বিশেষ করে খুব আমাকে উৎসাহিত করে যে দাদা খুব ভালো হয়েছে। আমি সাইমন সত্যি করে বল, আমাকে পটানোর চেষ্টা করিস না। হ্যাঁ, আসলেই কি বলে, না দাদা একটু নতুন কিছু হবে। হ্যাঁ, তো এইভাবেই আর কি শুরু। সিনেমাটা তো অলরেডি দর্শক হলে উপভোগ করছে, দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে পৌঁছে গিয়েছে, তো অনেক তো কথাই হচ্ছে, এই ছবির কিছু অংশ দেখবো নাকি? প্লিজ। হ্যাঁ, শিওর। আমি ডিডি, সুপারস্টার, মেগাস্টার, জগৎ বিখ্যাত ডিস্কো দিনার। ডিডি ভাই তো এখন ওরা লয়ে যেতে কইলো, হ্যাঁ লাগে একটু দেখা করতে চায়। আপনি কি করেন এগুলো কথা? হ্যাঁ, ওই অন্দর মলের ভিতরে কি হয় না হয় আমরা জানি না। অসভ্য বেয়াদব মেয়ে। ভাই তুই ডিডির সাথেই ব্যবহার করিস। আপনার মাথায় কি সিট আছে? আমার মাথা ঠিকই আছে, আমি গ্রামে চলে যাব। সুর হইল ঈশ্বরের আরেক রূপ, তাহলে কি এত সহজে পাওয়া যায়? চেষ্টা কর, চেষ্টাতে তারে পাওয়া যায়। আল্লাহ বলো, আল্লাহ বলো, আল্লাহ বলো, মনে রে পাখি একবার মৌলা বলো, মনে রে পাখি। তুই যে কি সুন্দর গান করস, এটা যদি তুই জানতি। সত্যিই আমার কণ্ঠ সুন্দর। আমি তোমায় ভালোবাসি, এই কথা মোর প্রাণে জানি, তোমারও প্রেমের টানে, তোমারও প্রেমের টানে। তোর গান আমাগো গ্রামের সবাই পছন্দ করে, তাতে মনের ক্ষুধা মেটে, পেটের ক্ষুধা কি মেটে মা? টেডি স্যার পাঠাইছে ৫,০০০ টাকা। মাটির গান ছাড়া অন্যকে কিছুই করবেন না, মাত্র ৫,০০০ টাকা। তুই কি বুঝতেছস ওখানে গেলে কি হইব? হ্যাঁ, কি করব তোর সাথে ধারণা আছে? এত বুঝনের কাম নাই, তবে এটা ভালো করে বুঝতেছি। আপনার কথা শুনতে গেলে আবারও সে গ্রামেই ফেরত জন্মলেন। কি চাও এখানে? চুপ করো, আমি বলছি চুপ করো। নিজের দিকে একটু ছায়া দেখ।
কি হাল খুঁজছিস নিচের? এই জগৎটা অনেক কঠিন মায়া। ইন্টারন্যাশনাল আর্টিস্ট হওয়ার লাগবে ম্যাডাম, ইন্টারন্যাশনাল। তুমি গান যাই করো না কেন, তোমার লুক হতে হবে হট অ্যান্ড সেক্সি। এটা নিতে পারবেন না আপনি মঞ্চে। এটা ছাড়া আমি গান গাই না, এটা আমার শরীরের একটা অংশ। সঙ্গীতের জগৎটা কি আসলেই অন্যরকম? এখানেই ছিল ডায়লগ। রাইট রাইট, হ্যাঁ আসলে অন্যরকম। ইটস নট রিয়েলি আমরা সাধারণ অসাধারণ ওটার ব্যাপার না, ইট ইজ ডিফারেন্ট আসলে। এই যে চরিত্রগুলোকে দেখলাম এবং নীলা যে চরিত্রটাকে ফুটিয়ে তুলেছে, এটা তো আরো জটিল একটা চরিত্র। হ্যাঁ, তো এই চরিত্রগুলো কি মানে কোথাও আপনার আশপাশেই ছিল? আশপাশে ছিল আমার, যেমন এই ছবির একটা মেজর ক্যারেক্টার আমার বাইরের একজন খুব পপুলার একজন আর্টিস্ট, তার থেকে ইন্সপায়ার্ড। সো দিনার ভাইয়ের ক্যারেক্টারটা, হ্যাঁ, আই এম ভেরি মাচ ইন্সপায়ার্ড বাই একজন বাইরের দেশের একজন আর্টিস্টের। তারপরে নীলার যে ক্যারেক্টারটা, মায়া যে চরিত্রটা করেছে, ওর অনেকগুলি লেয়ার আছে এই ক্যারেক্টারে। হ্যাঁ, সো বিভিন্ন জায়গা থেকে ইন্সপিরেশন। এই ইয়েটা পার্টিকুলারলি কেউ না, বাট কিন্তু আশপাশেরই দেখা বাস্তবের এক্সপেরিয়েন্স থেকে এটা করা। ডেফিনেটলি। বর্ষা, তোমার গানটা করো। ওতে অন্তর আতে আল্লাহ, ঠিক রাখিস তোর দাড়ি পাল্লা, নইলে প্রেমের মাঝি মালা ডুইবা মরিবে। হিসাব নিকাশ ভুল হইলে কি করিবে তুমি, কারে ধরিবে? কি করিবে তুমি, কারে ধরিবে? অতে অন্তর আতে আল্লাহ, ঠিক রাখিস তোর দাড়ি পাল্লা। সিনেমায় গল্পের প্রয়োজনে নিজেকে অনেক ভাঙতে হয়েছে নিশ্চয়ই। আমি কি একটু শুটিং এর এক্সপেরিয়েন্স জানতে পারি? হ্যাঁ, এই ক্যারেক্টারটাতে অনেক লেয়ার্স আছে, অনেক ডাইমেনশন আছে, এবং একেবারেই তাই যে একদম শুধু গ্রামের না, মাটি পাড়া দিয়ে চলে যে মেয়ে, সেই রকম ক্যারেক্টার একদম। সেখান থেকে হচ্ছে একদম সিটি লাইফের মডার্ন কাপড় চোপড়, মডার্ন মেয়ে। তো দুইটা কমপ্লিটলি আলাদা ছিল। সেখানে হাঁটা চলা, নাচ, গান গাওয়া, কথা বলা, এবং শহরে আসার পরে অনেক চেঞ্জ আনতে হয়েছে, ভিজিবল চেঞ্জ আনতে হবে। তো এইগুলোতে আমরা অনেক টাইম দিয়েছি। আমার সাথে ইমন ভাই ছিল, ইমন ভাই আমাকে অনেক বেশি হেল্প করেছে। হি ওয়াজ রিয়েলি হেল্পফুল। উনি ছাড়া আমার একার পক্ষে পসিবল হতো না, এবং ওনারই ভিশন ছিল, আমি জাস্ট পোর্ট্রে করেছি। দাদা, সিনেমা বানানো কঠিন নাকি গান, কোনটা? আসলে যে কোনো একটা আর্ট বা ক্রাফট যদি আপনি এক্সট্রিম লেভেলে ছুতে চান, সেটা একটা ইনস্ট্রুমেন্ট হতে পারে। যদি আমরা পণ্ডিত রবিশঙ্করের কথা বলি, তার মতো সেতার বাদক তো এই পৃথিবীতে এখনও আসেননি। হ্যাঁ, তো ওই লেভেলে যাওয়া যে কোনো ক্রাফটই অনেক কঠিন ব্যাপার। আবার সিনেমা, হ্যাঁ, বানানো, অনেক কিছু মিলিয়ে একটা জিনিস করা, কিন্তু কীরকম সিনেমা? এখন তো অনেকেই অনেক কিছু বানাচ্ছে দেখছি আমরা, সেগুলো কি মানটা কি সেরকম হচ্ছে? হ্যাঁ, তো ভালো মানের কিছু করতে গেলে যে কোনো কাজই কঠিন, আসলে যে কোনো কাজই খুব সাধনার ব্যাপার। তবে সিনেমাতে যে জিনিসটা হয়, অনেক কিছুর ইনক্লুড করতে হয়। এই কাজটা একটু প্রসেসটা অনেক লেন্দি এবং ফিজিক্যালি একটু জটিল। শুধু সিনেমা বানানো না, রিলিজ করা, এটা আরেকটা অন্যরকম ব্যাপার। এই গল্পটাও শুনবো, কিন্তু যদি আমি একটু নীলার থেকে একটা বিষয় জেনে না আসলেই হবে না, কারণ যেহেতু নীলা এই সিনেমার একটা ভাইটাল ক্যারেক্টার কাজও করেছে তার পরিচালনায়। তো সঙ্গীতের কারিগর হিসেবে আমরা সত্য সাহার ছেলে ইমন সাহাকে অসাধারণভাবেই চিনি, জানি, আমরা সবাই সেটা জানি। নীলা কি একটু বলবে কি না যে পরিচালক হিসেবে সে কেমন, সিনেমার পরিচালক হিসেবে? ভাইয়ার সাথে তো আমার পরিচয় অনেক আগে থেকে, 7-8 বছর তো হয়ে যাবে। আমার প্রথম 2 সিনেমাতেই হচ্ছে গিয়ে উনি মিউজিক ডিরেক্টর ছিল, এবং ওনার প্রত্যেকটা গান ওনারই করা। তো আগে থেকে একটা পরিচয় ছিল, এবং ওনার উপর আমার এই ভরসা ছিল যে উনি করলে খারাপ কিছু হবে না। তবে আমার এক্সপেকটেশন এত হাই রাখিনি, যেহেতু ওনার ফার্স্ট সিনেমা, মিস্টেক হতেই পারে।
কিন্তু সেটে যাওয়ার পরে আমার একবারের জন্য মনে হয়নি যে এটা উনি ফার্স্ট টাইম ডিরেকশন দিচ্ছে, একেবারেই মনে হয়নি। হি ওয়াজ সো কাম অলওয়েজ, কোনোবার হচ্ছে কি শাউট করা বা হাউকাউ করা কিচ্ছু করতে হয়নি, সব কিছু পারফেক্টলি হচ্ছে, শুটিং ফেসে যাচ্ছে না। আমি অ্যাজ আর্টিস্ট আমি হচ্ছে গিয়ে সব কিছু পাচ্ছি, কোনো রকম বদার হচ্ছি না, ডিসকাস করছি, রিহার্সাল করছি, সব কিছু আমি পারফেক্টলি পেয়েছি। আমি কোথাও ফার্স্ট টাইম করছি ডিরেকশন আমার একদম মনে হয়নি। এই কুল থাকার রহস্যটা কি? আমি আপনাকে যতটা সময় পেলাম দেখলাম যে আপনি আসলেই খুব কুল অ্যান্ড কাম। গানের মানুষ বলেই না, গানের মানুষ অনেক খতরনাক আছে, সবসময় হাইপার থাকে, হ্যাঁ, অনেক সময় রাগারাগি করে, হ্যাঁ আছে, ডিপেন্ড, গান বলে না, যে কোনো প্রফেশনে যে কোনো মানুষ যে এক এক রকমের হতে পারে। বাট আমার সত্যি কথা কি, মানে দেখেন আপনি যদি খুব আমরা সবসময় বলি না, আমার এই ছবির মেসেজও ওইরকমই একটা, যে আমরা সবসময় নেগেটিভভাবে চিন্তা করি, এটা হলো না, সেটা হলো না, এটা পেলাম না, সেটা পেলাম না, হারে ওর ওইটা আছে আমার সেটা নেই। আসলে আমি যখন চিন্তা করি যে আমি যে জাস্ট নিঃশ্বাস নিচ্ছি, এটাই যে কত বড় একটা পাওয়া। আমি আজকে ঘুম থেকে উঠে আজকে সূর্যোদয় দেখেছি, আমি একবেলা খেয়েছি, আমার মাথার উপরে একটা ছাদ আছে, এই সামান্য জিনিসগুলি মানে কত বছর ইম্পর্টেন্ট। এই জিনিস যদি রিয়েলাইজ করে ধারণ করা যায়, তখন যেটাই পাচ্ছে সেটাই কিন্তু বোনাস, তো সেখানে হারানোর কিছু নেই। মানে খুবই পজিটিভ চিন্তায় থাকতে হবে। ওনাকে দেখেছি যে শুটিং তো সবসময় স্মুথলি যায় না, কিছু একটা প্রবলেম হয়তো বা হয়েছে, কিন্তু উনি এটা নিয়ে বদার না। আচ্ছা প্রবলেম হয়েছে, নাও হোয়াট ইজ দ্য সলিউশন, লেটস গো টু দ্য সলিউশন। হ্যাঁ, একটু আগেই তো বলছিলেন যে দাদা একেবারে বকাই দিতে পারে না। হ্যাঁ। আচ্ছা, আপনার কি কোনোভাবে মনে হয়েছে যে কাজের ব্যাপকতায় আপনি আপনার বাবাকেও ছাড়িয়ে গিয়েছেন? মানে আমি এজন্য বলছি বিকজ সত্য সাহার সঙ্গীত পরিচালনায় আমরা গান পেয়েছি, তিনি প্রযোজনাও করেছেন, আপনি পরিচালনায়ও আসলেন সিনেমায়, যেটা ওনার নাই। এই জায়গা থেকে আপনাকে বলেছি বাবা একটা ফিল্ম ডিরেকশন দিয়েছিলেন, রাম রহিম জন ছবিটা, হ্যাঁ, প্রযোজনা তো করেছেনই অনেকগুলি। আর তাহলে হয়তো আমার একটু জানাতে না, ঠিক আছে, ওটা হ্যাঁ একটাই করেছে বাবা, হ্যাঁ, এরপরে আর উনি করেননি, করার কথা ছিল, করা হয়নি। কিন্তু বাবাকে ছাড়িয়ে যাওয়া ওটা একদম মানে না, আমিও খুবই মজার ছলে বলেছি, না বুঝতে পেরেছি, জাস্ট না আই টোটালি আন্ডারস্ট্যান্ড, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার কি মনে হয় আর কি কতটা সেই জায়গাটা ছুঁতে পাচ্ছেন? ওটা নিয়ে চিন্তাই করি না। উনি একজন হিমালয় পর্বত, হ্যাঁ, আকাশ সমান তার মানে ব্যাপ্তি, হ্যাঁ, তো সেখানে ওটা নিয়ে ভাবতে গেলে না কিছুই করতে পারবো না লাইফে। সো ওটাকে অন্তরে ধারণ করে নিজের মতো করে এগিয়ে যাওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। এবং আপনাদের দুজনের কাজই আমাদের এই সঙ্গীত অঙ্গনকে সমৃদ্ধ করেছে, চলচ্চিত্রকেও সমৃদ্ধ করেছে। একটু শুটিংয়ের গল্প শুনতে চাই, কারণ যেটা শুনলাম যে বুঝতে পারলাম যে দাদা কখনোই বকাবকি রাগারাগি করেনি, কুলভাবে পুরো শুটিং শেষ হয়েছে। তো সেই ক্যামেরার পেছনের কিছু গল্প শুনতে চাই আপনাদের কাছ থেকে। আচ্ছা, আপনি তাহলে বলেন, নায়িকা কি ঠিকঠাক করে কাজ করেছে নাকি? নীলার মধ্যে আমি যে জিনিসটা মানে আমি একদিক থেকে খুবই লাকি যে আমি খুব টেনশনে ছিলাম যে আমি শুটিং যেহেতু আমি করিনি, হ্যাঁ, শুটিংয়ের ওরা কতটুক আমাকে সহযোগিতা করবে ডিউরিং দ্য শুটিং, কারণ এটা অনেক কিছু বড় বড় অ্যারেঞ্জমেন্টের ব্যাপার, ক্যামেরা ইউনিট, হ্যাঁ, মেকআপ আর্টিস্ট ইউনিট, অনেকগুলি ডিপার্টমেন্ট, ড্রেস ডিপার্টমেন্ট, এটা দিকে ফুড। কানের পাশে এসে মানে বলছে যে স্যার উনি তো চা চাইতেছে, হ্যাঁ, অলরেডি তো 3 কাপ হয়ে গেছে, 4 কাপ দিব, হ্যাঁ, মানে এটাও ডিরেক্টরকে শুনতে হবে, হ্যাঁ, এটাও শুনতে হলো, হ্যাঁ, মানে আমি এখন শর্ট চিন্তা করব না কি তুমি চা দিবা কি দিবা না, এটা আমি চিন্তা করব, হ্যাঁ। আমাদের মধ্যে তো ওই আসলে ওই ব্যাপারগুলি, ভাগগুলি, হ্যাঁ, সবকিছুই ডিরেক্টর প্রোডিউসার, যেহেতু আমি প্রোডিউসার আমি ডিরেক্টর, সব আপনাকে একাই হ্যান্ডেল করতে হচ্ছে। এই জন্য আরো বেশি ইন্টেনশনালি আরো বেশি কুল থাকার চেষ্টা করেছে যে না, ওকে, কাম ডাউন, শান্তি শান্তি। সেটা আমি বুঝতেই পারছি। একটু আপনাদের দুজনের কাছে আসতে চাই, সুমন এবং বর্ষা, আপনারা একটু বলেন না, রেকর্ডিং এর একটু গল্প শুনতে চাই। দাদা যে কুল থাকে সেটা তো জানি, এর বাইরে কি আছে যেটা আমরা জানি না? মাঝে আসলে আমরা তো অনেক ছোট, আমাদের মাঝে মাঝে ঝাড়ি দেয়, ওরা ঝাড়ি খায়, সিঙ্গাররা অনেক ঝাড়ি খায়, এটা আমিও খেয়েছি, ছোটবেলায় একবার খেয়েছি। তো এই রেকর্ডিং এর মাঝখানে মানে অনেক কিছুই হয় আর কি, এটা এভাবে করো, এটা এভাবে, এটা কেন করলে না, এটা এভাবে করো না, তুমি শুধু এটাই করো,
এরকম অনেক ব্যাপারই আছে যেগুলো না আসলে মানে এনজয় করি। পরে যখন গানটা ভালোভাবে বেরিয়ে আসে তখন কিন্তু তৃপ্তির জায়গাটা কাজ করে, তাই না? তখন ভালো কাজটা লাগার ভালো হলেই ভালো লাগে। একটা তোরে রং দিল কি সোনা দিল ওরে পরখ করে দেখলি না গুরু তোরে কি ধন দিল চিনলি না মনা গুরু তোরে কি ধন দিল চিনলি না মনা আমরা তো সাইলেন্স মিউজিক্যাল জার্নির গল্পে আছি। মিউজিক্যাল জার্নি হোপফুলি অনেক ভালো যাবে, সেটা তো আশা করছি। যদি একটু জানতে চাই দাদার কাছে যে ছবি মুক্তি দেওয়াটা একরকম যুদ্ধ জয়ের সমান। আপনি প্রথমবার চলচ্চিত্র পরিচালনায় এলেন, ছবিটাকে প্রেক্ষাগৃহে মুক্তিও দিলেন দর্শকদের জন্য। আপনার এই জায়গার এক্সপিরিয়েন্সটা আমি জানতে চাই। খুবই ভালো, আসলে এটা তো একদম ড্রিম কাম ট্রু ব্যাপার। তো মানে সিনেমা হলে আমার ছবি চলবে, হ্যাঁ, কোনো দিন, এটা এটা একটা স্বপ্নর ব্যাপার ছিল। আসলে সব স্বপ্নই তো আর মানুষের জীবনে মানে সত্য হয় না। তো যখন সিনেমা হল পর্দায় যখন নিজের ছবি দেখছি দর্শকের সারিতে বসে, হ্যাঁ, ইটস লাইক রিয়েলি সুরিয়াল একটা ফিলিংস। এটা মানে আসলে এটা যে ফিল করে তার জন্যই এটা অন্যরকম একটা অনুভূতি, এটা বলেও প্রকাশ করা যায় না। ভালো লাগা, হ্যাঁ, অনেক কিছু, মানে একটা মিক্সড একটা ঘুম ফিলিংস। হয়েছিল তো কাল রাতে, ঘুম হয়েছিল? সেটা নিয়ে আমার কোনো টেনশন নেই। নীলার কি অবস্থা, ঘুম হয়েছিল সিনেমা রিলিজের আগের রাতে? না, টেনশন লাগে অনেক, ঘুম হয়নি। টেনশন বলতে বলতে চেহারাতেই টেনশন ফুটে উঠেছে। আমি যদি জানতে চাই যে একজন দর্শক হিসেবে আমি কেন এই সিনেমাটা প্রেক্ষাগৃহে টিকিট কেটে গিয়ে দেখব, আপনারা কি বলবেন? সিনেমা এমন কি আছে আপনাদের জায়গা থেকে? এক বাক্যে আমি বলবো যে আমি অ্যাজ এ দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি বলি, পরিবারকে সবাইকে নিয়ে দেখার মতো একটি ভালো ছবি, এবং যেটা একটা বিনোদন আছে এবং বিনোদনের পাশাপাশি ছোট্ট একটা স্পিরিচুয়াল মেসেজও আছে ছবিটার মধ্যে। সো বর্ষার সুমন কি বলবো এই জায়গাতে? নিশ্চয়ই স্যার যেটা বললো এটা একদমই প্রথম ব্যাপার এটা। দ্বিতীয় কথা হচ্ছে এটা হচ্ছে আমি যদি বলি যে যারা মিউজিককে ভালোবাসে, অবশ্যই সবাই মিউজিককে ভালোবাসে, তো এর মধ্যেও কিছু মানুষ আছে যারা মিউজিককে খুবই মানে লালন করে, হৃদয় থেকে ধারণ করে, তো তাদের জন্য এইটা মানে খুবই ডেফিনেটলি। আসলে গান যারা ভালোবাসে, ছবির নামই বলছে যে এই সিনেমাটা দেখতেই হবে। হ্যাঁ, তার মধ্যে এখানে অনেক থ্রিলার আছে, যেটা বুঝলাম যে অনেক পার্ট আছে। নীলা কি কিছু যোগ করবে এই জায়গাতে? এই তো এটাই যে আমরা নীলাকে দেখতে যাব, ঠিক আছে? হ্যাঁ, আমাকে দেখতে যাবেন। আর তাছাড়া সপরিবারে দেখার মতো একটা সিনেমা, সোলফুল একটা সিনেমা, এবং হচ্ছে আমার মনে হয় বেশিরভাগ মানুষই কানেক্ট করতে পারবে গল্পটার সাথে। এই কাজটা তো মুক্তি পেয়েই গেল, আমি আপকামিং কাজ নিয়ে একটু ছোট্ট করে শুনতে চাই। নীলার নেক্সট কাজের কি পরিকল্পনা? নেক্সট কিভাবে আমরা পাবো নীলাকে? আমি তো সব সেক্টরে কাজ করতে চাই। আমি হচ্ছে শুধু সিনেমা বা শুধু ওটিটি এইভাবে না, নাটক, সিনেমা, ওটিটি সব দিকেই কাজ করব। আর আমার আরও 2টা সিনেমা হচ্ছে গিয়ে করা হয়েছে, সেগুলো হচ্ছে ডেট অ্যানাউন্স করা হবে হয়তো, বা এখনো ডেট ফাইনাল করা হয়নি। এই ছবি পরিচালনার এই জার্নিটা কি এখানেই কি শেষ হবে নাকি এটা চলমান? আশা করি চলমান থাকবে, কারণ অনেক ধরনের আইডিয়াজ আছে ছবি, অনেক ধরনের গল্পের আইডিয়াজ আছে। তো সেগুলো আমি চেষ্টা করব যদি মানে সব কিছু মিলিয়ে যদি ব্যাটে বলে ঠিক মতো হয়, আগামীতে আরও ছবি বানাবো, ইচ্ছা আছে। ওকে, তাহলে আজকের আয়োজন শেষ করতে হচ্ছে আমাকে, আসলে সময় কম, বাট আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের
এই সেটে আসার জন্য এবং সাইলেন্স আর মিউজিক্যাল জার্নির জন্য অনেক অনেক শুভকামনা রইল, সবার জন্যই শুভকামনা রইল। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। দর্শক, এই ছিল তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ার আয়োজনে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।